অনেক দিন পর সেই জোনে আমি আবার ফেরত এলাম। তোমাদেরকে ঘটনা শোনানোর জন্য জাস্ট দারুণ এক্সাইটেড হয়ে আছি আমি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমাদের শরীর একদম সুস্থ ও স্বাভাবিক আছে। তা বলো, কর্ণপিশাচিনীর এপিসোডগুলো তোমাদের কেমন লাগলো? গল্পটা তোমাদের কেমন লাগলো? তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছো, অনেকেই কমেন্ট করে জানাওনি। আর যারা যারা এখনো অবধি কর্ণপিশাচিনীর এপিসোডগুলো তোমরা শোনোনি, তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখলাম। প্লিজ কিন্তু সেখান থেকে শুনে নিও, এবং শুনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের গল্পটা কেমন লেগেছে। আর এরকম টাইপের গল্প আমি কি লিখবো, তোমাদের জন্য আনবো কিনা সেটাও কিন্তু জানিও প্লিজ। জানাটা খুব দরকার আর কি। আর কদিন আগেই আমার দাদার বিয়ে ছিল, সেই কারণেই অবশ্য বহরমপুরে আমি ঘুরতে গেছিলাম। সেখানে গিয়ে মারাত্মক কিছু ঘটনা আমি কালেকশন করে এনেছি। আশা করছি তোমাদের দারুণ ভয় লাগবে। আর তারই মধ্যে আজকের একটি দারুণ ভয়ের ঘটনা। ওখানে গিয়ে এত পরিমাণে আমি এরকম ভয়ানক ঘটনা আমি শুনতে পেলাম, মারাত্মক কিছু ঘটনা শুনতে পেলাম। এবং একটি জায়গায় ভিজিটও করেছিলাম। আসলে ভুলটা হয়েছে, যখনই ভিজিট করতে গেছি আনফর্চুনেটলি এই জিনিসটা হয়ে গেছে। ফোনটা বাড়িতে রেখে গেছি, যার কারণে আমি শ্যুট করতে পারিনি। পরে যাওয়াও হয়নি, কোনো যথেষ্ট দূর ছিল বাড়ি থেকে, সেই কারণে। বাট জায়গাটা যখন গেলাম না ওখানে, মানে ধারণা করতে পারবে না জায়গাটা, যেমন জায়গাটা দেখতে ক্রিপি টাইপের দেখতে, আর তেমনই মানে বোঝাই যাচ্ছে যে কিছু না কিছু একটা নেগেটিভ কিছু আছে ওখানে, নেগেটিভ কিছু এন্টিটি কিছু না কিছু একটা আছে ওখানে। দেখলেই জায়গাটা পুরো ফিল করা যাচ্ছে জায়গাটার মধ্যে। আশেপাশে কেউ নেই। আর ম্যাক্সিমাম গেছিলাম কটার সময়, হয়তো সন্ধ্যেবেলার টাইমে, এই 7টা কি 6টার দিকে আমরা ঘুরতে গেছিলাম ওখানে সব। সে যাই হোক, ধীরে ধীরে সমস্ত ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই শুরু করছি আজকের মুর্শিদাবাদের একটি সত্যি ভৌতিক ঘটনা। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমাস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। এই ঘটনাটা সংগ্রহ করেছি বহরমপুরেরই একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে। ওর দাদার সঙ্গে ঘটেছিল এই ঘটনাটা। আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগের ঘটনা। আমার দাদার বয়স তখন সবে 24 পেরিয়েছে। আমার দাদা ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি রিপেয়ারিংয়ের কাজ করত, তাই কাজের জন্য যেতেও হতো দূরে দূরে। বাইক ছিল, তাই তেমনভাবে অসুবিধা হতো না। ঘটনাটা দাদার সঙ্গে যখন ঘটেছিল তখন আমার দাদা ভাবতেই পারিনি যে এই ঘটনার প্রতিফল এত দিন থাকবে। সময়টা তখন ভোটের কিছু মাস আগের সময়। আমাদের এখানে বেশিরভাগ সময় রাজনৈতিক কারণে ঝামেলা বিবাদ লেগেই থাকে। আর সেই সময় ঝামেলা এতটাই বাড়তে শুরু করেছিল যে রাতের বেলা অযথা কাজ না থাকলে খুব একটা রাস্তায় কেউ বের হতো না। তবে দাদার যথারীতি দূরে কাজ থাকায় ফিরতে একটু রাতই হতো প্রত্যেক দিন। সেই দিনও একইভাবে ফিরতে রাত হয়। তখন রাত 11:30। আর বর্তমান অবস্থা অনুযায়ী রাস্তাঘাট বেশিরভাগই ফাঁকা। আর আমাদের এদিককার রাস্তাঘাট বেশিরভাগই হাই রোড হওয়ার কারণে হর্ন হনিয়ে বাইক চালাতে থাকে দাদা। বাইক চালাতে চালাতে আমাদের বাড়ি থেকে প্রায় 16 থেকে 17 কিলোমিটার দূরে একটি রাস্তার বাঁকে গাড়িটা স্লো করতে হঠাৎ একজন বয়স 30 থেকে 32-এর ভদ্রলোক রক্তাক্ত হয়ে হুমড়ি খেয়ে এসে পড়ে দাদার গাড়ির সামনে। দাদা যথারীতি পড়তে পড়তে ভীষণ বাঁচান বেঁচে যায়। তারপর গাড়ি থামিয়ে লোকটার দিকে তাকাতেই দাদা দেখে রক্তে পুরো মাখামাখি করা একজন ভদ্রলোক। হয়তো তার হাতে কোনোভাবে ছুরি অথবা কোনো ধারালো জাতীয় কিছু দিয়ে অত্যাধিক ভার ঘাড়ের কাছে ক্ষত করা হয়েছে। আর সেই ক্ষত থেকে গল গল করে গড়িয়ে পড়ছে রক্ত। লোকটা প্রায় হাঁপাতে হাঁপাতে আমার দাদাকে কিছু একটা বলতে গিয়ে থপ করে মাটিতে বসে পড়ে এবং জল 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 বলতে বলতে কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে। দাদা ভয়ে থতমত খেয়ে
কি করবে বুঝতে না পেরে গাড়ি থেকে নেমে লোকটিকে একবার দেখে, তবে ততক্ষণে লোকটা প্রাণ হারিয়েছে। আর দাদা ভয় পেয়ে আর কিচ্ছু না ভেবে বাইক নিয়ে কোনো ক্রমে বাড়িতে ফিরে কোনোভাবে বাইকটা রেখে বাড়ির সামনে থপ করে বসে পড়ে। আমার বাড়ির লোকে দাদার এই রূপ দেখে প্রায় ভয়ে জবুতবু হয়ে যায়। দাদার অমন ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা দেখে আমার মা বাবা যথারীতি তাকে ধরে এনে খাটেতে শুইয়ে দেয়। প্রায় 1 ঘন্টার পর আমার দাদা ঠিক হতে দাদা আমাদের সম্পূর্ণ ঘটনাটা বলে। দাদার বলা এই ঘটনা শুনে আমাদের গায়ের প্রত্যেকের গরম রক্ত যেন ঠান্ডা হয়ে যায়। এই ঘটনার পর আমার দাদার মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। ওই ঘটনার প্রায় 2 থেকে 3 দিনের মধ্যেই দাদা কেমন যেন ভয়ে ভয়ে থাকতে শুরু করে। মানে যে ছেলে সবসময় বাইরে বাইরে কাজ করে বেড়াতো, সেই ছেলে ঘরের বাইরেই বেরোতে চাইতো না, খালি সবসময় ভয়ে ভয়ে থাকতো আর বলতো, ওই যে ওই যে কে দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে ওখানে, কে দাঁড়িয়ে আছে, রক্ত রক্ত কত রক্ত, মেরে ফেলবে, ও ও আমায় মেরে ফেলবে, ও নিতে এসেছে আমাকে, ও ও আমায় নিতে এসেছে। প্রথম আমরা এই জিনিসটা ভেবেছিলাম যে দাদার সঙ্গে অমন ঘটনা ঘটার পর দাদা হয়তো কোনো রকম ট্রমার মধ্যে চলে গেছে। তবে দিনের পর দিন ওই জিনিসটা বাড়তেই থাকে। এরপর শুরু হয় আরো একটি অদ্ভুত জিনিস। রাতের বেলা আমার মা প্রত্যেক দিন ঘর মুছে পরিষ্কার করে তারপর শুতে যেত। এরপর থেকে প্রত্যেক সকালবেলা দাদার ঘর থেকে ঘন ঘন রক্তের দাগ আর ময়লা মাখানো রক্তের পায়ের ছাপ পাওয়া যেত। বোঝাই যেত না যত রক্তের দাগ আর ওই রক্তের দাগ মাখানো পায়ের ছাপ কোথা থেকে আসতো। দিনের পর দিন দাদা কেমন যেন শুকোতে শুরু করে। শুধু দাদা নয়, আমাদের ঘরও কেমন যেন দেখতে দেখতে নিস্তেজ হয়ে পড়ে। মনে হচ্ছিল কেমন যেন সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। সবাই আছে, তবু মনে হচ্ছিল কিছু ঠিক হচ্ছিল না। সবাই খিটখিটে হয়ে থাকতো। সবাই ঠিক আগের মতন সবাই সবার সঙ্গে কথা বলতো না। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। ঠিক এর কিছুদিন পরই ঘটে আমার সঙ্গে একটি ঘটনা। সময়টা বোধহয় রাত 1টা কিংবা 1:30 হবে। বুকের ওপর প্রবল চাপ অনুভব করতে পেরে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। চাপটা এতটাই প্রবল ছিল যেন মনে হচ্ছিল গোটা একজন হৃষ্টপিষ্ট মানুষ শরীরের সমস্ত জোর লাগিয়ে আমার বুকের ওপর বসে আছে। অনেক চেষ্টা করার পরও যখন আমি সামান্য নড়তে অবধি পারছিলাম না, তখন অতি কষ্টে আমি চোখ খুলি। চোখ খুলতেই যেন আমার বুকের যেটুকুনি গরম রক্ত ছিল, যেন তৎক্ষণাৎ সেই সমস্ত রক্তটুকুনি ঠান্ডা জলে পরিণত হলো। কারণ আমার বুকের উপর বসে যে প্রবল আকারে চাপ সৃষ্টি করে চলেছে, সে আর যেই হোক মানুষ নয়, সে অন্ধকার থেকেও গভীর এক বিকট ছায়া মূর্তি। অনেক কষ্ট করে শব্দ করার চেষ্টা করলাম, তবে না, গলার শব্দ যেন কেউ নিয়ে অতলে মিলিয়ে গেছে। মনে হচ্ছিল আমি যেন কোনোদিন কথা বলতেই পারতাম না। প্রায় কতক্ষণ ওরকম ছিলাম আমার ঠিক মনে নেই, তবে হয়তো আমার কপালের জোরেই হঠাৎই ঘরের মধ্যে কোনো শব্দ শুনতে পেয়ে আমার মা ও বাবা দুজনেই চলে আসে এবং তারা এসে দেখে আমি চোখ বন্ধ করে গো গো শব্দে কেঁদে চলেছি। মায়ের হাতের স্পর্শে প্রচন্ড জোরে চমকে উঠে বসে আমি জোরে জোরে কাঁদতে শুরু করি।
ব্যাস, আর দেরি নয়। পরের দিন আমার মা সোজা ছোটে আমাদেরই এখানকার একটা বড় কালী মন্দিরের দিকে আমার নামে পূজা দিতে। সেখানে গিয়ে ওখানকার পুরোহিতকে গিয়ে সমস্ত ঘটনা বলতে মন্দিরের পুরোহিত সমস্ত ঘটনা শুনে আমাদের বাড়িতে একজনকে পাঠায়। তারপর উনি আমাদেরকে জানান যে আমাদের বাড়িতে কিছু একটা অশুভ সব সময় ঘুরে বেড়াচ্ছে এবং প্রাণপণে আমাদের ক্ষতি করার চেষ্টা করেই চলেছে। আর এই অশুভ কিছু কোনোভাবেই কেউ চালনা করেনি, তবে কোনোভাবে ঘরের কোনো ব্যক্তির পিছু পিছু প্রবেশ করেছে অশুভ আত্মা, আর সবচাইতে বেশি ক্ষতি করার চেষ্টা করছে আমার দাদার। আর বেশি সময় ব্যয় না করে সেই তান্ত্রিক আমাদেরকে কিছু জিনিসপত্রের ফর্দ দেয় এবং বলে আগামী অমাবস্যার আগে এই ফর্দে যা যা লেখা আছে সব কিছু জোগাড় করতে হবে। অমাবস্যার দিন রাতে আমাদের ঘরে যজ্ঞের আয়োজন করা হলো এবং গোটা 2 ঘন্টা ধরে চলল যজ্ঞ। যজ্ঞের পর ওই তান্ত্রিক বলল যে ব্যক্তির পিছু পিছু ওই অশুভ আত্মা আমাদের বাড়িতে ঢুকেছিল সে আর কেউ নয়, আমার দাদা। হয়তো ওই দিন আমার দাদার বাইকের সামনে যে জল চাইতে চাইতে মারা গিয়েছিল, হয়তো তারই অশুভ আত্মা পিছু নিয়েছিল আমার দাদার। এরপর সত্যি ওই যজ্ঞের পর আমার দাদা ধীরে ধীরে ঠিক হতে শুরু করে, কিন্তু তবুও ঘরের ওপর থেকে এখন অশুভ ছায়া কেটে গেলেও দাদার মন থেকে ওই দিনের ঘটনার অশুভ ছায়া হয়তো আজও কাটেনি। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। আর তোমরাও কিভাবে ঘটনা পাঠাবে, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আমি ফিরছি এই শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।